একটু ওয়েট করেন, হ্যাঁ। একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, একটু ওয়েট করেন প্লিজ। হঠাৎ করে নেট চলে গেছে, কেমন এটা বাজে একটা অবস্থা। হঠাৎ করে নেট, অফিস থেকে নেট নেই, এখন ফোনের নেটওয়ার্ক দিয়ে আসছে। মানে এতবার বলা হয়েছে যে আমার এই সময় ক্লাস থাকে যে আপনাদের নেট যেন না যায়, কারণ সর্বোচ্চ লেভেলের খারাপ ব্যবহার করে ওটা সমাধান হয়নি। আচ্ছা, কোন পর্যন্ত আলোচনা ছিলাম বলেন তো? আপনাদেরকে মনে হয় কিছু একটা জিজ্ঞাসা করছিলাম, একটু আমাকে একটু বলেন তো যে কোন পর্যন্ত আলোচনা হয়েছে, এটা একটু বলেন। আলোচনা কোন পর্যন্ত হয়েছে এটা একটু বলেন। আর বাট তো সেটা বুঝলাম, বাটের কোন পর্যন্ত হয়েছে? 2 নাম্বার ক্লিয়ার হয়েছে? 2 নাম্বার কি আমরা শেষ করছি? 2 নাম্বার এক্সাম্পলটা শেষ? এক্সাম্পল 2 শেষ? ইয়েস অর নট? এক্সাম্পল 2 শেষ মানে বাট হচ্ছে নাউন হয়, ওই ডিটারমিনারের পরে আমাদের একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। এরপর হচ্ছে আমাদের ভার্বের সেন্টেন্সের শুরুতে ভার্ব হিসাবে বসে, কারণ ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। 2 নাম্বারটা শেষ হয়েছে কিনা ভার্ব হিসাবে? ওকে, আকাশ থেকে আসছেন আল্লাহ ভালো জানে। 2 নাম্বার কেউ বলতেছে শেষ হয়েছে, কেউ বলে শেষ হয়নি, অথচ একই ব্যক্তির আপনারা ক্লাসে বসে আছেন। ওকে, আচ্ছা, আমাদের আর একমত হওয়া হলো না। নাই বললাম এক্সাম্পল যে 2 নাম্বার শেষ হয়েছে কিনা। দেখেন এখানেও ভিন্ন মত। কেউ কেউ বলছে যে 2 নাম্বারটা শেষ, আবার কেউ কেউ বলছে 2 নাম্বারটা শেষ হয়নি। অথচ আমি একজন ব্যক্তি ক্লাস নিছি, আপনারা একই মানুষের ক্লাস দেখছেন। হাউ স্ট্রেঞ্জ। চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমরা এই আলোচনাটুকু আমরা মনে হয় করছি যে আমাদের ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। এই অনুসারে আমাদের বার্স শব্দের এখানে কি নাউন।
আমরা আরেকটা জিনিস জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা আজ থেকে আরেকটা জিনিস শিখবো যে বাট শব্দটা, বাট এই কনজাংশনটা, আমাদের পরিচিত এই কনজাংশনটা ভার্ব হিসাবে বসতে পারে। যখন ভার্ব হিসাবে বসে তখন সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করে। আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, বাট যখন ভার্ব হিসাবে বসে তখন সেন্টেন্সের শুরুতে বসে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করে। আর বাট যখন ভার্ব হিসাবে বসে তখন বাটের অর্থ দাঁড়ায় আপত্তি করা অথবা কিন্তু 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 করা, কিন্তু কিন্তু করা অথবা আপত্তি করা। ওই যে আমতা আমতা করা একটা আছে না, আমতা আমতা করা, যে বলছি গেছে না, এই যে একটু আপনাদের কি বললাম যে 2 নাম্বারটা হয়েছে, কেউ কেউ বলছে আমতা আমতা করে হয়েছে, কেউ হয়নি, এরকম একটা অবস্থা করা। তার মানে সেন্টেন্সের শুরুতে যখন বাট বসে তখন ওই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায় এবং সেন্টেন্সের শুরুতে বসা বাটটা ভার্ব হয়ে যায়। এর হচ্ছে আমাদের বাটের আলোচনা। যেখানটা আমি কথা বলছিলাম যে 3 নাম্বার এক্সাম্পল, 3 নাম্বার এক্সাম্পলে দেখেন, তার মানে এই 2 নাম্বার এক্সাম্পল থেকে 2টা নিয়ম পাইছি আমরা কিন্তু আমি বরাবর যেটা পড়াই নিয়ম পড়াইছি, এর পরবর্তী এক্সাম্পল দিছি। আজকে এক্সাম্পল থেকে এক একটা করে নিয়ম বের করছি, এক্সাম্পল থেকে এক একটা করে নিয়ম বের করছি। আমি কি বোঝাতে পারলাম? 3 নাম্বার এক্সাম্পল দেখেন, দেয়ার ইজ নো মাদার বাট। আমাদের এই প্রচলিত কনজাংশন হচ্ছে বাট। আমি কি এই কথাটা আপনাদেরকে বলেছি যে, যেমন এইরকম একটা এক্সাম্পল দিয়েছিলেন, যেমন হি নো হোয়াট হিজ, আই নো হোয়াট হি সেড ইয়েস্টারডে, আই নো হোয়াট হি সেড ইয়েস্টারডে। গতকাল যে বলেছিল সেটা আমি জানি। আমরা এখানে বলেছিলাম যে বাটটা মানে হোয়াট শব্দটা ক্লজ মার্কার অথবা কনজাংশন, এবং এটা বলেছিলাম যেমন আই নো দ্য ম্যাটার, আই নো দ্য ম্যাটার হোয়াট হি সেড ইয়েস্টারডে। আমি বিষয়টা জানি, সে যা গতকাল বলেছিল। 2টার ভিতরে যখন রিলেটিভ প্রোনাউন পড়াইছিলাম তখন বলছিলাম যে কনজাংশন এর আগে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তখন ওই কনজাংশনটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। এই কথাটা বলেছিলাম কিনা এবং আপনাদের মনে আছে কিনা, এইখানে আমি শেষ করছিলাম। এটা বলেন ইয়েস অর নট। কনজাংশন এর পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে ওই কনজাংশনটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এটা বলছিলাম ক্লাসে, এবং আপনাদের মনে আছে কিনা, ইয়েস অর নট? এটা ক্লাসে বলছিলাম কিনা, ইয়েস অর নট? রিলেটিভ প্রোনাউন যখন পড়াইছিলাম তখন এই এক্সাম্পলটা বলছিলাম, যেমন আমাদের সেন্টেন্সের মাঝখানে যখন কোনো কিছু দিয়ে যুক্ত হয় সেটাকে কনজাংশন বলা হয়, ক্লোজ মার্কার বলা হয়, কিন্তু এদের পূর্বে যখন নাউন বা প্রোনাউন থাকে তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তখন এটাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই যে দেখেন, সবার মনে আছে, যারা রেগুলার ক্লাস করে সবার মনে আছে। তার মানে আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে খুব মনোযোগ দিয়ে দেখেন। দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। এইখানে যদি এইরকম সেন্টেন্সে বাট ব্যবহৃত হয়, এখানে বাট বলতে মূলত হু ডাজ নট। এখানে বাট বলতে কি বলেন তো? হু ডাজ নট। আমরা একটা সেন্টেন্স পড়ছিলাম না, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে বাট বলতে হু ডাজ নট লাভ। এখানে বাটটাকে উঠে এইভাবে লেখা যায়, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে আমরা এখান থেকে আমাদের এটা জানা যে এই সেন্টেন্সে বাট হচ্ছে হু ডাজ নট। এই সেন্টেন্সে বাট সমান সমান কি বলেন তো? হু ডাজ নট। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু বাট সমান সমান হু, তখন কি সেন্টেন্সটার কম্পাউন্ড থাকলো না, তখনটা কি হয়ে গেল বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। সুতরাং দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই জায়গায় এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, নট কম্পাউন্ড সেন্টেন্স। বাট দেখলেই তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখাই, কিন্তু এই কারণে বাট সমান সমান হু ডাজ নট এই অর্থ দেওয়ার কারণে এখানে বাট শব্দটা হচ্ছে আমাদের, এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, নট কম্পাউন্ড সেন্টেন্স। এটা যদি বুঝে থাকে তাহলে এবার প্রশ্ন করেন তো, এবার প্রশ্ন উত্তর দিবেন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সে বাটটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে কনজাংশন, এর পরবর্তীতে আমাদের আরেকটা অপশন আছে আমাদের, এটা একটু দেখব, আপনাদেরকে দিয়ে উত্তর দেওয়া হবে যেন আপনাদের সুবিধা হয়। আরেকটু বড় করা যায় কিনা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন, দেয়ার ইজ নো মাদার বাট, এখানে বাটটা কি? কনজাংশন, অ্যাডজেক্টিভ,
অ্যাডভার্ব নেগেটিভ রিলেটিভ, এখানে হচ্ছে নেগেটিভ রিলেটিভ। আনসার করেন তো, আমি বলবো না, আপনার আনসার করেন। নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ, এক্স্যাক্টলি নেগেটিভ রিলেটিভ। তার মানে আমরা বাট এর তিনটা পার্টস অফ স্পিচ নির্ধারণ করে ফেলছি। একটা হচ্ছে বাট সেন্টেন্সে ভার্বের কাজ করতে পারে, বাট নাউনের কাজ করতে পারে, বাট প্রোনাউনের কাজ করতে পারে। বিশেষ করে রিলেটিভ প্রোনাউন, আরো স্পেসিফিক্যালি বললে নেগেটিভ রিলেটিভ প্রোনাউনের কাজ করতে পারে। তার মানে তিনটা পার্টস অফ স্পিচ পড়ে ফেলছি আমরা। এই তিনটা এক্সাম্পল থেকে তিনটা পার্টস অফ স্পিচ আমরা বের করে ফেলছি। নেক্সট চলেন আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। মনে রাখতে হবে, দেখেন এখানে একটা ওয়ার্ড বলছে, হু ইজ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন। আমরা এখন শিখবো বাট কখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখানে সবগুলো অপশন বলা আছে না, আমরা সবগুলো অপশন ব্যাখ্যা করবো, তখন দেখবেন আপনারা পেয়ে যাবেন এবং কলিজা ভরে যাবে, এবং কলিজা ভরে যাবে। আপনার যদি ওই রকম আগ্রহটা থাকে, তখন আপনার কলিজা 3 গুণ হয়ে যাবে যে না আমি এখন পারি, আমার এগুলো কোনো ব্যাপারই না। এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, হি ইজ পুর বাট অনেস্ট, এখানে বাটটা কি? কনজাংশন, এটা পড়ার দরকার আছে। হি ইজ পুর বাট অনেস্ট, এখানে আমাদের কম্পাউন্ডের পরে অতিরিক্ত একই সাবজেক্ট একই ভার্ব থাকলে নতুন করে সাবজেক্ট এবং ভার্ব দেয়া লাগে না। এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুইটা ক্লজ থাকে, দুইটা কোঅর্ডিনেটিং ক্লজ থাকে। তো কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই সাবজেক্ট একই ভার্ব থাকে, তখন কনজাংশনের পরে, ফ্যানবয়েজের পরে আমাদের কি দেয়া লাগে না বলেন তো? সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ করা লাগে না, কিন্তু বাটটা কনজাংশন। তার মানে আমরা বাটের 4টা ব্যবহার পেয়ে গেছি, বাট নাউন হিসাবে, বাট ভার্ব হিসাবে, বাট প্রোনাউন হিসাবে, বাট কনজাংশন হিসাবে। বাকি আছে 2টা। চলুন একটা এক্সাম্পল দেখেন, ইউ আর বলছে এখানে প্রেপোজিশন হিসেবে কোথায় বসছে, আমরা সবগুলো একটা ব্যাখ্যা করি। ইউ আর বাট এ চাইল্ড, দেখেন চাইল্ড শব্দটা কি বলেন তো? নাউন। নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ। অ্যাজেটিভের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব। সুতরাং বাটটা কি বলেন তো? অ্যাডভার্ব। এখন এই যে এই ব্যবহারটা কোথায় বলছি বলেন তো? মনে আছে যখন ডিটারমিনার নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলাম সেন্টেন্সে যখন ডিটারমিনার বসে তখন ওরা অ্যাজেটিভের কাজ করে ট্রেডিশনাল গ্রামার অনুসারে। সেন্টেন্সে যখন অ্যাজেটিভ বসে, ডিটারমিনার বসে, তখন ট্রেডিশনাল গ্রামার অনুসারে অ্যাজেটিভের কাজ করে। তো চাইল্ড শব্দটা কি? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাজেটিভ বসে। অ্যাজেটিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। সুতরাং বাট শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। এখানে বাট শব্দটা অনলি বা জাস্ট শব্দে ব্যবহৃত হয়েছে। তো বাট শব্দটা অ্যাডভার্ব হিসেবে অনলি বা জাস্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন ইউ আর জাস্ট এ চাইল্ড, অথবা ইউ আর অনলি এ চাইল্ড। বোঝাতে পারলাম? তার মানে আমরা নিয়ম অনুসারে পেয়ে গেলাম কিন্তু নাউন, অ্যাজেটিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাজেটিভ, অ্যাডভার্ব। যদি আমরা স্পেসিফিক্যালি বলতে এখান থেকে নিয়ম বানাইতে চাই, তাহলে কি নিয়ম বানাবেন কিভাবে? মনে রাখবেন, যদি সাধারণত বি ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি অ্যাজেটিভ হয়, কিন্তু যদি বি ভার্বের পরে বাট থাকে এবং পরে পরে যদি নাউন ফ্রেজ থাকে অথবা অ্যাজেটিভ থাকে, তখন এই বাটটা অ্যাডভার্ব হয়ে যায়। পরে যদি নাউন ফ্রেজ থাকে অথবা এর পরে যদি নাউন এর পূর্বে অ্যাজেটিভ থাকে, তখন বাটটা অ্যাডভার্ব হয়। অথবা যদি অ্যাজেটিভ থাকে, তখন বাটটা অ্যাডভার্ব হয়। আমি আবার বলছি, যাদের নোট করেন তারা সাজায় ভালো লাগবে। যদি বি ভার্বের পরে বাট থাকে এবং বাটের পরে যদি অ্যাজেটিভ, নাউন, মানে অ্যাজেটিভ প্লাস নাউন থাকে অথবা অ্যাজেটিভ থাকে, তখনকার ওই বি ভার্বের পরের বাটটা অ্যাডভার্ব হয়। আমি আবার বলছি, কঠিন জিনিস আমি আবার বলছি, বাট এর পরে যদি অ্যাজেটিভ প্লাস নাউন অথবা কোনো অ্যাজেটিভ থাকে, তখন ওই বাটটা অ্যাডভার্ব হয়। তার মানে আমরা বাট যে অ্যাডভার্ব হয় এটা আমরা শিখে গেছি। চলেন আরেকটা এক্সাম্পল দেখবে। ডি নাম্বার কি আছে? ডি নাম্বার আছে বাট মিনু ভার্ব, এটা আলোচনা করেছি। এখানে বাটটা হচ্ছে ভার্ব হিসাবে। তার বাকি আছে কি বলেন তো? বাকি আছে শুধু বি নাম্বার। দেখেন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, কেবলমাত্র সাহসীরাই সুন্দরের যোগ্য। কেবলমাত্র সাহসীরাই। মনে রাখবেন, সেন্টেন্সে বাট যখন অ্যাকসেপ্ট অর্থে ব্যবহৃত হয়, সেন্টেন্সে বাট যখন অ্যাকসেপ্ট অর্থে ব্যবহৃত হয়, এখানে বাট বলতে অ্যাকসেপ্ট, এক্সসিইপিটি, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে সারা। অ্যাকসেপ্ট একটা প্রেপোজিশন। বাট যখন অ্যাকসেপ্ট অর্থে ব্যবহৃত হয়, তখন সেক্ষেত্রে এই বাটটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। প্রেপোজিশন হিসেবে। প্রেপোজিশন কার পূর্বে বসে? প্রেপোজিশন বসে নাউনের পূর্বে, নাউন ফ্রেজের পূর্বে, নাউন ক্লোজের পূর্বে, জেরান্ডের পূর্বে,
আরো অনেকগুলো জিনিস আছে আমাদের, এটা আমরা প্রেপোজিশনের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তার মানে এখন সহজভাবে বোঝার হয় কি, সাধারণত নাম বাট এর বাটটা প্রেপোজিশন হয়। সাধারণত নাম বাট এর বাটটা প্রেপোজিশন হয়। শেষ, লিখে ফেলবেন এতটুকু। নাম সাধারণত নাম বাট এর বাটটা কি হয়, প্রেপোজিশন হয়। আমি কি বোঝাতে পারলাম? তার মানে আমরা টোটাল 6টা জিনিস পাইলাম। আমি নিয়ম লেখাইলে হয়তো বা আমার পড়াইতে খুব তাড়াতাড়ি পড়াই ফেলতে পারতাম, কিন্তু এইভাবে কলিজায় গাথাইতে পারতাম না। আমি এইভাবে কলিজায় গাথাইতে পারতাম না। বাট ক্লিয়ার বলেন, বিসি লেখেন, বিতে বাট, সিতে ক্লিয়ার। বাট ক্লিয়ার লিখেন দ্রুত। ক্লিয়ার, ওকে। কারো কোনো সমস্যা আছে? দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা কথা বলি, আপনারা বাট বিসি লিখতে থাকেন। বিসি বলতে বাট ক্লিয়ার। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা এক্সাম্পল নিলাম, এই 6টা এক্সাম্পল আপনার খাতায় থাকবে। 6টা এক্সাম্পলের যে ব্যাখ্যাগুলো দিছি, এই ব্যাখ্যাগুলো আপনার খাতায় থাকবে। এই ব্যাখ্যাগুলো আপনার খাতায় থাকবে। বুঝাতে পারলাম? এবং আমি যখন ক্লাস তো আর মানে একটা সময় তো আর নেওয়া হবে না, আপনাদের বেশ শেষ হয়ে গেলে, তখন আপনি এই খাতাটা দেখে দেখে পড়বেন, ব্যাখ্যাটা দেখে দেখে পড়বেন, লেকচার শিটটা হাতে রাখবেন। এবং ভালো কথা, লেকচার শিট হচ্ছে আগামীকালই, যেহেতু আমাদের বেচে ভর্তি বন্ধ, যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমার ব্যস্ততার কারণে, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি বেচে ভর্তি বন্ধ করে দিছি। কিন্তু যেহেতু ছেলে মেয়েদেরকে কথা দিছি যে আমি শীট দিব, আজকে একটা মেয়ে ফোন দিছে, সে 91 পেজ সে ফটোকপি করছে 5 টাকা করে, 450 টাকা টোটাল, মনে হয় কটা 9টা বা 10টা শীট মনে হয়। এ বলছে যে এইগুলা বাদ দিয়ে আমি বাকিগুলা একটু নিতে যাচ্ছি। আমি কি বোঝাতে পারলাম? আপনার হাতে যেন লেকচার শিট থাকে। আমি যখন ক্লাস নিব বা আপনি যখন সলিউশন করবেন, আপনি তো পরবর্তী সময় আবার ক্লাসগুলা দেখতে পারবেন, তখন আপনার হাতে যেন লেকচার শিট থাকে, যদি আপনি এই কোর্সটাকে ইউটিলাইজ করতে চান। আর যাদের বললাম তো, যাদের এলাকায় এরকম 5 টাকা 10 টাকা করে পেজ প্রিন্ট করতে হয়, তাদের জন্য আগামীকাল মনে হয় খুব সম্ভবত আগামীকাল বিকাল 5টার ভিতরে, আগামীকাল বিকাল 5টার পরে আমার আব্বা যদি ফোন দিয়েও বলে, তারপরে বাবা শীত দেওয়া পসিবল না। এটা মাথায় রাখতে হবে যে আমার চরম ব্যস্ত থাকার কারণে আমি বেচে ভর্তি বন্ধ করে দিয়েছি। কথা দেওয়ার কারণে, যেহেতু আমি কথা দিয়েছি যে আমি শীট কুরিয়ার করব, এই কথা রক্ষার কারণে শীট কুরিয়ার করা হচ্ছে। আমি আশা করে বোঝাতে পারলাম। ওকে, পরবর্তী এক্সাম্পলটা আমি আপনাদের দিয়ে করাবো। দেখেন আফটার আছে তো, আফটার দিয়ে করাবো। আপনারা করেন তো, আফটার আছে, আফটার দিয়ে করাবো, এটা বলেন। 4 নাম্বার এক্সাম্পলটা করেন দ্রুত। 4 নাম্বার এক্সাম্পলটা করেন, আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি। এখানে আফটার শব্দটা কি বলেন তো? আফটার শব্দটা কি বলেন দ্রুত। এই যে একজন বলছে 10-21 পাই নেই, এই কথা অনেকবার বলা হয়েছে ভাই, এই কথা আর ক্লাসে আর বলতে চাচ্ছি না। যারা 1টা 2টা করে পান নাই, তারা নিজ দায়িত্বে একটু করেন। 10-21 যারা পান নাই করে নেন, এবং আপনার করতে যত টাকা খরচ হয় এটা ইনবক্সে বলবেন, আপনাকে দিয়ে দিবে। এটা আমার পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে। বোঝাতে পারলাম? যাদের এরকম মিস্টেক হয়েছে, যেখানে আমার কোনো হাত নেই, ব্যক্তিগতভাবে আমার এডমিনদের কোনো হাত নেই, দোকান থেকে যেহেতু করা হয়েছে, এবং ওদের সাথে মোটামুটি আমাদের ওইরকম ভাবে একদম শেষ করা হচ্ছে আলোচনা সবকিছু। যাদের এই যে আপনি কমেন্টটা 2বার করছেন, আমি দেখছি কিন্তু বলিনি, কারণ এই কথা একাধিকবার অনেকবার বলছি ক্লাসে। হ্যাঁ, যাদের 2-1টা মিস আছে তারা নিজেরা করে নেবেন, যত টাকা খরচ হবে অত টাকা আপনি ইনবক্স থেকে নিয়ে নেবেন। যান দেখেন, আমি কিন্তু এটা আলোচনা করিনি। আফটার শব্দটা আপনি কি জানেন? আফটার শব্দটাকে আপনি জানেন প্রেপোজিশন হিসেবে, তাই না? আফটার শব্দটা আপনি কি হিসেবে জানেন? প্রেপোজিশন হিসেবে। মনে রাখতে হবে এই যে প্রেপোজিশন, মনে রাখতে হবে এই প্রেপোজিশন, কোন একটা প্রেপোজিশন যদি হইতে হয় তার 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। হয় নাউন থাকতে হবে, না হলে নাউন ফ্রেজ থাকতে হবে, না হলে প্রনাউন থাকতে হবে, অথবা জেরান্ড থাকতে হবে। এই 4টা জিনিস থাকতে হবে, অথবা হবে না। এই 4টা জিনিস থাকলেই কেবল সেটা প্রেপোজিশন হবে।
আর যদি নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকে এবং সেটা যদি আমাদের ওই নাউন সম্পর্কে তথ্য প্রদান করে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। এদিক তাকান তো, এইজেস এটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে কি বলেন তো, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকবে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, আফটার অ্যাডজেক্টিভ। দেখেন 5 নাম্বার কোশ্চেন আমরা করব, দেখেন আপনারা এমনিই পারবেন। দ্য পেশেন্ট সাবজেক্ট ডাইট ভার্ব, তার মানে এই যে সাবজেক্ট প্লাস কি বলেন তো ভার্ব। আচ্ছা, দ্য ডক্টর সাবজেক্ট হ্যাড কাম ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তো সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা সেন্টেন্স হয়, সাবজেক্ট প্লাস ভার্ব মিলে আরেকটা সেন্টেন্স হয়। দুইটা সেন্টেন্সকে যখন যুক্ত করে ওর নাম হচ্ছে কনজাংশন। সুতরাং আফটার শব্দটা হচ্ছে আমাদের কি বলেন তো, কনজাংশন। আফটার শব্দটা কি বলেন তো, কনজাংশন। আমি আশা করে বুঝাইতে পারলাম। চলেন চলেন অ্যাভাব নিয়ে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। অ্যাভাব নিয়ে কথা বলবো, অ্যাভাব নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে অ্যাভাব শব্দটাকে আমরা প্রেপোজিশন হিসেবে জানি। প্রেপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যা ওই ওয়ার্ডের সাথে, ওই ওয়ার্ডটা দিয়ে প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। প্রেপোজিশন এবং অ্যাডজেক্টিভ নিয়ে অনেকের ঝামেলা হয়। অ্যাডজেক্টিভ হচ্ছে তথ্য প্রদান করবে, অতিরিক্ত তথ্য প্রদান করবে, আর প্রেপোজিশন হচ্ছে রিলেশন তৈরি করবে, সম্পর্ক তৈরি করবে। প্রেপোজিশন অধ্যায় নিয়ে আলোচনা করলে আরো ভালো বুঝতে পারবেন। 7 নাম্বার কোশ্চেনটা করবেন আপনারা। 7 নাম্বার কোশ্চেনটা যদি দেখেন এদিক থেকে, অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, খুব মনোযোগ দিয়ে দেখেন। 41 তুমি বিসিএস আসছিল আমার, খুব সহজ এটা। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে দাটা কি, পেড না, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড বা পেডের পরে দুইটা ওয়ার্ড আছে। এই সেন্টেন্সটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, মানে অ্যাবাভ শব্দটা হচ্ছে আমাদের কি বলেন তো, অ্যাডজেক্টিভ। তার মানে আমরা প্রথম জানলাম অ্যাবাভ শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে। সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ান আমরা আর একটু দেখতে চাই। আর 10 নাম্বার একটা এক্সাম্পল দেবো। 10 নাম্বার এক্সাম্পলটা কি আছে, দ্য হিভেন্স আর অ্যাবাভ, দ্য হিভেন্স আর অ্যাবাভ, স্বর্গ কোথায় বলেন তো, উপরে। প্রশ্ন করেন, প্রশ্ন করেন, হোয়ার আর দ্য হিভেন্স, স্বর্গ কোথায়, স্বর্গ হচ্ছে উপরে, স্বর্গ হচ্ছে উপরে। এখানে একটা নিয়ম লিখে রাখবেন, এখানে একটা নিয়ম রাখবেন, এটা পজিশন অফ পার্টস অফ স্পিচে লিখাইছিলাম। আমাদের প্রচলিত প্রেপোজিশন গুলো যদি সেন্টেন্সের শেষে বসে তখন ওইগুলো অ্যাডভার্ব হয়ে যায়। এই এক্সাম্পলটা লিখবেন এবং অ্যাডভার্ব মানে অ্যাভাব কি করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয় এটা লিখবেন। আমাদের প্রচলিত যত প্রেপোজিশন আছে, এই প্রেপোজিশন গুলো যখন সেন্টেন্সের শেষে বসে, প্রচলিত প্রেপোজিশন গুলো যখন সেন্টেন্সের শেষে বসে তখন ওগুলা কি কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে না যায়। তো সুতরাং অ্যাভাব শব্দটা কি বলেন তো, অ্যাডভার্ব। আচ্ছা, একটা পরে ব্যাখ্যা করব। 6 নাম্বার কোশ্চেনটা দেখেন, দ্য মোরাল ল, নৈতিক জ্ঞান, ইজ অ্যাবাভ দ্য সিভিল ল। দেখেন, ইজ অ্যাবাভ দ্য সিভিল ল। আমাদের এই অ্যাবাভ শব্দটা দ্বারা এই সিভিল ল এর সাথে মোরাল ল এর সম্পর্ক স্থাপন করছে। কি বলছে যে এইটা এটার উপরে। এই অ্যাবাভ শব্দটা দ্বারা, এই অ্যাবাভ শব্দটা দ্বারা মোরাল ল এবং সিভিল ল এর ভিতরে সম্পর্ক স্থাপন করছে। যদি সম্পর্ক স্থাপন করা বোঝায় সেক্ষেত্রে আমাদের কি বসবে, প্রেপোজিশনটা প্রেপোজিশন হিসেবে কাজ করবে। আমরা বলছি প্রেপোজিশন বসে কার পূর্বে, নাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে। দেখেন তো এখানে কি আছে, ল নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দা আর্টিকেল, ডিটারমিনার। এই সবগুলা মিলে এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে নাই। এরপর সেন্টেন্সের শেষে কি আছে বলেন তো, নাউন আছে। তো সবকিছু মিলে কি বলেন তো, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং সর্বশেষে সাধারণত নাউন থাকে, ওডি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে নাউনকেই বোঝায় কিন্তু কয়েকটা শব্দ থাকে অতিরিক্ত। নাউন ফ্রেজের পরে এই অ্যাবাভ শব্দটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। অ্যাবাভ শব্দটা কি বলেন তো, প্রেপোজিশন। এবার 8 নাম্বার কোশ্চেনটা আমরা করার চেষ্টা করব। এটাও করছেন, দেখেন 9 নাম্বার কোশ্চেনটা করেন তো, আপনারা পারবেন। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, দ্রুত করেন। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। 9 নাম্বার করেন দ্রুত, 9 নাম্বার করেন তো।
9 নাম্বার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। হ্যাঁ, অনেকেই গুলাই ফেলছেন, মনে রাখবেন। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। কি বলছি? প্রচলিত প্রেপোজিশন গুলো যদি সেন্টেন্সের শেষে বসে তখন ওগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে আপনার হিসাবে অ্যাডভার্ব এটা ঠিক আছে। এটা হচ্ছে মডার্ন গ্রামার অনুসারে। কোন গ্রামার অনুসারে? মডার্ন গ্রামার অনুসারে। ট্রেডিশনাল গ্রামার অনুসারে আপনারা কি পড়ছেন বলেন তো? ট্রেডিশনাল গ্রামার অনুসারে হচ্ছে অ্যাভাব। ফর্মটা কি বলেন তো? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যখন পজিশন অফ নাউন পড়াইছিলাম তখন লেখাইছিলাম প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। দ্যাট ইজ আমাদের অ্যাভাবটা নাউন। তবে যদি প্রশ্নে নাউন না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডভার্ব দিবেন। প্রশ্নে যদি নাউন না থাকে তাহলে অ্যাডভার্ব দিবেন। এখানে অ্যাভাব শব্দটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে নাউন আর মডার্ন গ্রামার অনুসারে অ্যাডভার্ব। বাংলাদেশের প্রশ্নগুলো এখনো ট্রেডিশনাল গ্রামার অনুসারে হয়ে থাকে। এই কারণে আপনি নাউন দিবেন। যদি অপশনে নাউন না থাকে সেই ক্ষেত্রে অ্যাডভার্ব দিবেন। আমি আশা করি বুঝাতে পারলাম। এবার চলেন 8 নাম্বার কোশ্চেনটা ব্যাখ্যা করি। 8 নাম্বার কোশ্চেনটা ব্যাখ্যা করি, চলেন। দ্য ইভেন্টস আর অ্যাবাভ, তার মানে বলছে অ্যাবাভ শব্দটা প্রিপোজিশন হিসেবে কোথায় বসছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার মানে আমাদের অ্যাবাভ শব্দটা সেন্টেন্সের শেষে আসে। অ্যাবাভ শব্দটা সেন্টেন্স, তাহলে সেটা এটা কি বলেন তো? আমাদের অ্যাবাভ অ্যাডভার্ব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি বললেন যে অ্যাবাভ সেন্টেন্সের শেষে আছে অ্যাডভার্ব, আবার এটা কেন হলো? ব্যতিক্রম দেখেন, এইখানে আমাদের কোনো প্রিপোজিশন নাই। এখানে অতিরিক্ত একটা, এই যে ট্রেডিশনাল গ্রামার অনুসারে একটা নিয়ম পড়ে গেছে যে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড। এইখানকার অ্যাবাবটা কিন্তু প্রিপোজিশনে পড়ে না, ভার্বের পরে। এইখানকার অ্যাবাবটা প্রিপোজিশনে পড়ে না, ভার্বের পড়বে। এই কনফিউশনটা যেন তৈরি না হয়। এইখানকার অ্যাবাবটা কিন্তু কোনো প্রিপোজিশনে পড়ে না, ভার্বের পরে। ভার্বের পরে বা সেন্টেন্সের শেষে যদি প্রিপোজিশন থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়। মানে 1 নাম্বার সেন্টেন্সে অ্যাডভার্ব, এটা হয়নি। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স। সেন্টেন্সটা নাউন, নাউনের পূর্বে অ্যাজেটিভ, এখানে অ্যাজেটিভ হিসেবে বসছে, হয় নাই। আচ্ছা, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, অ্যাবাভটা নাউন হিসেবে বসছে। এই যে দেখেন, দা মোরাল ল ইজ অ্যাবাভ, অ্যাবাভ দা সিভিল ল হিসেবে বসছে। তাহলে অ্যাবাভ শব্দের এখানে প্রেপোজিশন। বুঝাতে পারলাম? অ্যাবাভ শব্দটা হচ্ছে কি বলেন তো? এটা প্রেপোজিশন। তার মানে আমরা কয়টা জিনিস পাইলাম বলেন তো? যেই অ্যাবাভটাকে আমরা শুধু প্রেপোজিশন হিসেবে জানি, ওই অ্যাবাভটাকে আমরা নাউন হিসাবে পাইলাম, ওই অ্যাবাভটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে পাইলাম, ওই অ্যাভাবটাকে আমরা অ্যাজেটিভ হিসেবে পাইলাম, ওই অ্যাভাবটাকে আমরা প্রিপোজিশন হিসেবে পাইলাম। সাধারণত অ্যাভাব থেকে এই 4টা ব্যবহার পরীক্ষায় আসে। বুঝতে পারলাম? অ্যাভাবটা ক্লিয়ার কিনা? এসি লেখেন, এসি। এসি এসি অ্যাভাব ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে রাইট। নেক্সট হচ্ছে রাইট। দেখি আপনারা করেন দ্রুত। আমাদের আগের আলোচনা থেকে এটা পারবেন। এটা পড়াইছিলাম 13 নাম্বার কোশ্চেনটা পড়াইছিলাম পজিশন অফ ভার্বে। আই ক্যান নট রাইট, এই সেন্টেন্সের রাইটটা কি বলেন তো? দ্রুত আনসার করবেন, দ্রুত। 13 নাম্বার দ্রুত আনসার করবেন। থার্টিন, 13 নাম্বার দ্রুত। ওকে, বুঝে গেছেন, আর বলার দরকার নেই। আমি 2-1 জনের আনসার পেয়ে গেলেই হবে, 2-1 জনের আনসার পেয়ে গেলে হবে। এই যে ক্যান নট, মোডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্ব বসে না? সুতরাং রাইট শব্দটা কি বলেন তো? ভার্ব। ভার্ব কোথায় আছে? অপশন সি নাম্বারে। এরপরে দেখেন 12 নাম্বারে, মনে রাখতে হবে রাইট শব্দটা সাধারণত অ্যাজেটিভ হিসেবে বসে। রাইট শব্দটা সাধারণত কি হিসেবে বসে? অ্যাজেটিভ হিসেবে বসে। এবার দেখেন, শি ডিড ইট, সে ইহা করেছিল। রাইট, ঠিকভাবে। একটা নিয়ম পড়েছিল মনে আছে, যে অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ বসে, অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ বসে
তখন সেটা কার কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। যেমন এক্সাম্পল বলছিলাম, যেমন আই নো বেটার, বেটার শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু নো এর পরে বসার কারণে কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তো সুতরাং এই সেন্টেন্সে কি বলেন তো? রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনি যদি বুঝেন শি ডিড ইট, সে ইহা করেছিল, রাইট, সঠিকভাবে। এখন এই রাইট শব্দটা দ্বারা কাকে বোঝাইছে? আমাদের শিকে নাকি ডিডকে, তার করাটাকে। ভার্বকে মডিফাই করলে আমাদের সেটা অ্যাডভার্ব হয়। এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। ভার্বকে মডিফাই করলে আমাদের এটা অ্যাডভার্ব হয়, এটা হচ্ছে একভাবে। এটা যদি আপনি না বোঝেন, রাইট শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তখন সেটা অ্যাডভার্ব হয়। আপনি দুইভাবে ব্যাখ্যা করতে পারেন। চলেন 11 নম্বর কোশ্চেন আমরা দেখি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে কি আছে বলেন তো? বলছে রাইট ওয়ার্ড এজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় বসে? চলেন আমরা দেখি অ্যাডজেক্টিভ কোথায় বসে, এটা আমরা পরে দেখি। 11 নম্বর কোশ্চেনের সি নাম্বার দেখেন, আমি একটু বড় করে নেই আপনাদের জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, 11 নম্বরের সি নাম্বার অপশনটা দেখেন। ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। দেখেন এই যে উইলটা কি? মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে রাইট থাকলে সেটা কি হয়ে যায়? মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। সুতরাং এখানে রাইট শব্দটা কি বলেন তো? ভার্ব। নেক্সট, সার্ভ হিম রাইট, তাকে ঠিকভাবে সেবা দাও। সার্ভ হিম রাইট, তাকে ঠিকভাবে সেবা প্রদান করো। কিভাবে? ঠিকভাবে। ভার্বকে প্রশ্ন করেন, হাউ দিয়ে প্রশ্ন করেন, কিভাবে? ঠিকভাবে। আমরা বলছিলাম রাইট শব্দটা আমরা কি বলছিলাম? অ্যাডজেক্টিভ বলছিলাম সাধারণত। তো অ্যাডজেক্টিভ যখন আমাদের অ্যাকশন ভার্বের পরে ব্যবহৃত তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। দুইভাবে ব্যাখ্যা করা যায়। সুতরাং এখানে রাইট শব্দের অ্যাডভার্ব। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। দেখেন, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। দেখেন এই যে ম্যান, এই যে পেট, এই যে পিএবিসি, পেট এবং পিএবিসির মাঝখানে দুইটা ওয়ার্ড থাকলে সর্বশেষ ওয়ার্ডটা কি হয়? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো রাইট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ দিবেন। ম্যান শব্দটা কি বলেন তো? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সুতরাং রাইট শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। কোয়েশ্চন নাম্বার 4, ডি নাম্বার। ইট ইজ আ ম্যাটার অফ রাইট। এই যে অফটা কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। সুতরাং রাইট শব্দটা কি হয়? নাউন। তা রাইট শব্দটা কি কি পাইলাম? ভার্ব হিসাবে পাইলাম, অ্যাডভার্ব হিসাবে পাইলাম, নাউন হিসাবে পাইলাম, অ্যাডজেক্টিভ হিসাবে পাইলাম। এবার লেখেন আরসি। আরসি মানে রাইট ক্লিয়ার। আরসি আরসি। এরপর আমরা লাইক পড়বো, লাইক। আচ্ছা, ওকে, এবার মনোযোগ দেন, খুব মনোযোগ দিতে হবে, চরম মনোযোগ দিতে হবে। দেখেন লাইক শব্দটা পড়বো। লাইক শব্দটা কোন কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে নোট করিয়েন কিন্তু ভাই, বারবার বলছি প্রত্যেকটা সেন্টেন্সের পরে যেই কথাগুলো বলা হয় নোট করিয়েন। যদি মনে হয় যে এখন নোট করতে পারছেন না, ক্লাসটা রেকর্ড দেখে আবার নোট করিয়েন। এইভাবে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা, এইভাবে ব্যাখ্যা আমি যখন বই লিখবো আমার পক্ষেও দেওয়া পসিবল হবে না, কারণ তাহলে এক চ্যাপ্টার সাজাইতে আমার মিনিমাম 50 পেজ, 60 পেজ, 70 পেজ চলে যাবে। কোনো দিনও সম্ভব না, পৃথিবীর কোনো লেখকের পক্ষে সম্ভব না। বোঝাতে পারলাম? তা সুতরাং এই সুযোগ মিস করিয়েন না। 15 নাম্বার কোশ্চেনটা ব্যাখ্যা করবো। আমরা দেখবো জাস্ট লাইক শব্দটা কয়টা পার্টস অফ স্পিচ হতে পারে। অপশন এ নাম্বার দেখেন, এটা আপনি পারবেন। এখানে LIKES ছিল। হি লাইকস টু ইট ফিশ, সে মাছ খাইতে পছন্দ করে। হি সাবজেক্ট, লাইকস হচ্ছে ভার্ব, লাইকসটা ভার্ব হিসেবে বসে, এটা আমরা সবাই জানি। অপশন সি নাম্বার দেখেন, অপশন সি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার ডাস, যেমনটা তার বাপ হাসে। মনে রাখতে হবে লাইক যখন দুইটা ক্লোজকে যুক্ত করে তখন যেন বা যেমনটা অর্থ প্রকাশ করে। কেন হলো দেখেন, হি সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সেন্টেন্স পেয়ে গেলাম। আবার হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব,
তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেলাম, দুটা সেন্টেন্স পেয়ে গেলাম। দুটা সেন্টেন্সকে যুক্ত করার কাজটা কে করতে পারে? কনজাংশন করতে পারে। এই জন্য লাইক শব্দটা কি বলেন তো? কনজাংশন। লাইক শব্দটা যখন কনজাংশন অর্থে ব্যবহৃত হয় তখন যেন বা যেমনটা অর্থে ব্যবহৃত হয়। বুঝাতে পারলাম কি? পরবর্তী দেখেন, পরবর্তী ডি নাম্বার অপশনটা দেখেন, লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি ফর এ, কি আছে এখানে? কোঅপারেটিভ। লাইক মাইন্ডেড পিপল, খুব মনোযোগ দিয়ে দেখেন। লাইক মাইন্ডেড পিপল, এই যে পিপল শব্দটা কি বলেন তো? পিপল শব্দটা কি? নাউন। পিপল শব্দটা কি? নাউন। তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। মনে আছে পড়াইছিলাম, যেমন হোয়াইট কালার ড্রেস, হোয়াইট এবং কালার দুইটাই অ্যাডজেক্টিভ। এ লং লাস্টিং ফ্রেন্ডশিপ, মনে আছে? ফ্রেন্ডশিপ শব্দটাকে মডিফাই করছে, লং এবং লাস্টিং দুইটাই ফ্রেন্ডশিপ। দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে বা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ তৈরি করে। নাউন আছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। লাইক শব্দটা অ্যাডজেক্টিভ, মাইন্ডেড শব্দটা অ্যাডজেক্টিভ। আমি আশা করি বোঝাতে পারলাম। এইবার আপনি দেখেন, হি ক্লাইম্বড, সে নেমে আসছিল, দ্য ট্রি, গাছ থেকে, লাইক এ কেট, লাইক এ কেট, কার মতো? বিড়ালের মতো। লাইক শব্দটা যখন মতো অর্থ প্রকাশ করে এবং নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে তখন সেটা প্রেপোজিশন হিসেবে বসে। যেমন হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে লাইক শব্দটা হচ্ছে প্রেপোজিশন। লাইক শব্দটা যখন মতো অর্থ প্রকাশ করে এবং নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তখন সেটা কি হয়? প্রেপোজিশন হয়। তার মানে আমরা এই একটা সেন্টেন্স দেখেন কয়টা পাইলাম? লাইক অ্যাডজেক্টিভ হতে পারে, প্রেপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ভার্ব হতে পারে। আপনি আলাদা করে নিয়ম করে পড়লে আজীবনে মনে থাকবে না, এটা যদি লিখে রাখেন তাহলে মনে থাকবে। আমরা পেয়ে গেলাম। নেক্সট, পরবর্তীতে আমরা দেখবো আর কি হতে পারে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আর কি হতে পারে। দেখেন খুব, হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক এজ এ, কি লিখছে এজ এ, কি বলেন তো? অ্যাডজেক্টিভ। আচ্ছা চলেন আমরা অ্যাডজেক্টিভ কোথায় আছে এটা পরে দেখি আমরা। খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ। কোয়েশ্চেন নাম্বার 16, উই শ্যাল নট সি হিজ লাইক এগেন। এই যে দেখেন হিজ, ট্রেডিশনাল গ্রামার অনুসারে পসেসিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। এবার এটাকে অন্যভাবে ব্যাখ্যা করেন। কিভাবে ব্যাখ্যা করেন? দেখেন, এই যে হিজটা হচ্ছে প্যাড, এই যে আমাদের এটা হচ্ছে মানে এগেইনটা হচ্ছে কি বলেন তো? পিএবিসি। প্যাড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকলে কি হয়? সেটা নাউন হয়। অ্যাগেইনটা কি বলেন তো? নাউন। অ্যাগেইনটা কি এখানে? অ্যাডভার্ব। আমরা পিএবিসির কি পাইছিলাম? পিএবিসির পিতে আমরা প্রেপোজিশন, পাংচুয়েশন, এতে পাইছিলাম অ্যাডভার্ব। পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। এভাবে ব্যাখ্যা করা যায়। ট্রেডিশনাল গ্রামার অনুসারে পসেসিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে পসেসিভ এর পরে আমাদের নাউন বসে। তার মানে লাইক শব্দের এবার নাউন হিসাবেও পেয়ে গেলাম। চলেন আরো খেলা বাকি আছে। চিলড্রেন লাইক, আপনাদের দু একটা এক্সাম্পল করতে দিব, দাঁড়ান। চিলড্রেন লাইক সুইট, মানে হচ্ছে শিশুরা পছন্দ করে, মিষ্টি পছন্দ, এটা ভার্ব হিসেবে বসে। ডি নাম্বারটা ব্যাখ্যা করেন তো। ডোন্ট টক লাইক দ্যাট, ডোন্ট টক লাইক দ্যাট, এখানে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে? টেনশন করেন, এখানে আনসার দেয় না, এটা আমি আপনার কাছে চাইছি। এটা পেট কি স্যার? তাই এটা নতুন ভর্তি হয়েছেন আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে ক্লাস আগের গুলা করে ফেলেন। পেট 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 না, পেট, পিএডি, পেট। সবাই বলেন তো দেখি, ডোন্ট টক লাইক দ্যাট, প্রেপোজিশন এক্স্যাক্টলি। ডোন্ট টক লাইক দ্যাট, প্রেপোজিশন এক্স্যাক্টলি। খুব মনোযোগ দিয়ে দেখেন, ডোন্ট টক লাইক দ্যাট। এই যে আমরা বললাম ডোন্ট যদি মত অর্থ প্রকাশ করে এবং সেটা নাউন অথবা প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তখন সেটা কি হয়? লাইক শব্দটা প্রেপোজিশন হয়। তা বাকি আছে কি? বাকি তিনটা তো বুঝছেনই। এখন এটা যদি নাও বুঝেন তারপরেও কি বলেন তো, দে আর ম্যান অফ লাইক বিল্ড এন্ড স্ট্যাচার। বিল্ড হচ্ছে একটা নাউন যার অর্থ হচ্ছে দৈহিক গঠন, দৈহিক গঠন বা গড়ন। এই নাউনের পূর্বে লাইক থাকার কারণে কি বলেন তো, নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই জন্য আমাদের এখানে অ্যাডজেক্টিভ আসছে। বুঝতে পারলেন? চলেন বাকিটা আবার দেখি। এই সেম এই এক্সাম্পলটা আবার এখানে আছে।
দে আর ম্যান অফ লাইক বিল্ড এন্ড স্ট্রাকচার। এই যেখানে বিল্ড শব্দটা নাউন, নাউনের পূর্বে কি বসে বলেন তো অ্যাডজেক্টিভ বসে, দ্যাট ইজ লাইক শব্দটা কি অ্যাডজেক্টিভ। এলসি লেখেন, লাইক ক্লিয়ার, এলসি। ভালো পারছেন আপনারা, এলসি লেখেন। এলসি লিখবেন, এলসি। ভালোবাসার স্বর্গ সুধা যেন সেজন্য পাই। ওকে, 17 নাম্বারটা করেন। হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটেল। 17 নাম্বারটা করে ফেলেন দ্রুত। সতেরো নাম্বারটা করবেন। হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটেল। হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটেল। প্রেপোজিশন। হি টোল্ড আস, সে বলেছিল অ্যাবাউট দ্য ব্যাটেল। কি বলেন সম্বন্ধে? যুদ্ধ সম্পর্কে। প্রেপোজিশন। এক্স্যাক্টলি। 18 নাম্বার কোশ্চেন করবো আমরা। দেখেন 18 কি বলেন তো? অল। অল দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। 18 নাম্বার কোশ্চেন। এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? 18 নাম্বার কোশ্চেনের ভার্ব কোনটা? এই যে স্পোক। স্পোকটা হচ্ছে ভার্ব। এখন ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন অথবা প্রনাউন বসতে পারে। তো অলটা কোন জানি? অলটা আমরা প্রনাউন জানি না, অলটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। সুতরাং এখানে অলটা কি বলেন তো? প্রনাউন। সেকেন্ড 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেন দেখেন। 19 নাম্বার কোশ্চেন হচ্ছে যে ম্যান, ম্যানটা কি? নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই জন্য অল শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এত সহজ আল্লাহ। 20 নাম্বার দেখেন। হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। সে সম্পূর্ণরূপে একা ছিল যখন আমি তাকে দেখেছিলাম। দেখেন এই যে অল, অল অ্যালোনটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। মনে আছে? অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যালোনটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। অ্যালোনটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। যদি আপনি এইভাবে না পড়েন তাহলে ওইভাবে বুঝেন। হি ওয়াজ অল অ্যালোন, সে সম্পূর্ণ একা ছিল। তার থাকাটাকে বোঝাইছে। কেমন একা ছিল? সম্পূর্ণ একা ছিল। বুঝাতে পারলাম? এই কারণে আমাদের অলটা কি বলেন তো? অ্যাডভার্ব। 21 নাম্বার কোশ্চেনটা করেন। 21 নাম্বারটা আমি করবেন, আপনারা করেন। 21 নাম্বার করেন আপনারা দ্রুত। 21 নাম্বার আপনারা করেন। 21 নাম্বার দ্রুত। একুশ নাম্বার নাউন। দেখেন সবাই পারেন। 21 নাম্বার হচ্ছে কি বলেন তো? নাউন। কিভাবে হলো? 21 নাম্বার কি করে হলো? হি লস্ট হিজ অল। একটু আগে বলছিলাম পসেসিভের পরে একটা মাত্র থাকলে সেটা কি হয়? নাউন হয়। এই জন্য অল নাউন। 22 নাম্বার করেন। আচ্ছা 22 নাম্বার, 22 নাম্বার 23 নাম্বার করেন। 23 নাম্বার করেন দেখি। 23 নাম্বারটা একটু আগে পড়ালাম তো, 23 নাম্বারটা করেন। 23 নাম্বার কোশ্চেন নাম্বার 23 করেন দ্রুত। কোশ্চেন নাম্বার 23। এক্স্যাক্টলি। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23।
কোশ্চেন নাম্বার 23 অ্যাডভার্ব এক্স্যাক্টলি, তার মানে একটু আগে আলোচনাটা মনে আছে। কোশ্চেন নাম্বার 23 অ্যাডভার্ব কি করে হলো শোনা বলেন তো। দেখেন আই স হিম ওয়ান্স বিফোর, তার বিফোর শব্দটা কি বলতো, সাধারণত প্রেপোজিশন। তো প্রেপোজিশন যখন সেন্টেন্সের শেষে বসে তখন সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। সুতরাং এটা কি বলেন তো, অ্যাডভার্ব। এবার 22 নাম্বারটা আমি করে দিচ্ছি, দেখেন 22 নাম্বার পরে দেখেন এই যে ইউ একটা সাবজেক্ট, লিভ হচ্ছে একটা ভার্ব, তো একটা সেন্টেন্স হয়ে গেছে। বিফোর, বিফোর হচ্ছে আমাদের একটা কনজাংশন। এখন লুক, লুক হচ্ছে শুধু ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, মনে রাখতে পারেন ইউ উজ্জ হিসেবে থাকে, ইউটা উল্লেখ থাকে থাকে না, ইউটা উল্লেখ থাকে না, কিন্তু ধরে নিতে হয় যে এখানে ইউ আছে। তার মানে ইউ সাবজেক্ট লুক ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব একটা সেন্টেন্স, আর এখানে একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমাদের কনজাংশন প্রয়োজন হয়। দ্যাট ইজ ওয়াই বিফোর শব্দের এখানে কনজাংশন, দ্যাট ইজ ওয়াই বিফোর শব্দের কি বলতো, কনজাংশন। একটু খেয়াল রাখতে হবে যে এখানে অনেকেই চিন্তা ভাবনা করবে যে ভার্ব নেই। ইম্পারেটিভ সেন্টেন্স তো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ইউটাকে উজ্জ্বল রাখা হয়। আশা করে বোঝাতে পারলাম। দেখেন বেটারটা করি, প্রত্যেকটা প্রশ্নই আমি বললাম তো যে আগের আলোচনার গুলো যদি বুঝে থাকেন, তো সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে কি, এক এক ধরনের এক একটা পার্টস অফ স্পিচ হবে। তাহলে আমি কি পজিশন অফ অ্যাডভার্ব শিখাইনি, আমি কি পজিশন অফ অ্যাডভার্ব শিখাইনি, পজিশন অফ অ্যাডজেক্টিভ শেখাইনি, পজিশন অফ নাউন শিখাইনি, পজিশন অফ ভার্ব শিখাইনি? তো ওগুলাই তো ঘুরে ফিরে এই জায়গায়, এখানে জাস্ট বিভিন্ন পজিশনে চলে গেছে। যেমন যেমন কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26 ইউ শুড অনার ইউর, এটা কি কখনো পড়াইনি যে পসেসিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। তার মানে বেটার শব্দটা অ্যাডজেক্টিভ যদিও আমরা জানি, কিন্তু এই সেন্টেন্সে কি শোনা, নাউন। সেকেন্ড ওয়ান হচ্ছে ইউ আই থিংক ইউস ইজ আ বেটার প্ল্যান, প্ল্যান শব্দটা কি, নাউন। আমি কি এটা বলিনি অ্যাডজেক্টিভ পড়ানোর সময় যে নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সুতরাং বেটার শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ। আচ্ছা 24 নাম্বার কোশ্চেন আই নো হিম বেটার, কতবার পড়িয়েছি। আমি কি এটা বলিনি যে অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তখন সেটা অ্যাডভার্বের কাজ করে, এটা বলেছি। পজিশন অফ অ্যাডভার্ব যখন পড়াইছি তখন এটা বলেছি। অ্যাকশন ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসে তখন অ্যাডজেক্টিভ কার কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। সুতরাং হচ্ছে আমাদের এইখানে অ্যাডভার্ব। এই বেটার থেকে আপনি নতুন কিছু পাইছেন না, আগের পজিশন গুলোই জাস্ট এখানে আপনাকে জানাই দেওয়া। আগে তো শুধু অ্যাডজেক্টিভের পজিশন পড়ছি একসাথে, অথবা অ্যাডভার্বের পজিশন পড়ছি একসাথে, অথবা ভার্বের পজিশন পড়ছি। আর এইখানে বলছে একটা ওয়ার্ডই, সেটা অ্যাডভার্বও হবে, ভার্বও হবে, প্রেপোজিশন হবে, নাউন হবে। এখন আপনার তো পজিশনগুলো মুখস্থ রাখা, আপনার তো জায়গাগুলো চেনা, জাস্ট আপনার জন্য সুবিধা হয়ে যাবে। বিসি লেখেন, বি মানে বেটার, ক্লিয়ার। বিসি, বি মানে বেটার ক্লিয়ার। আগের ক্লাস যাদের করার নেই তাদের কিন্তু ঝামেলা হচ্ছে, তাদের ঝামেলা হবে, এটা স্বাভাবিক। বি মানে বিসি লেখেন, বি মানে বেটার ক্লিয়ার। এরপরে বলবো আমরা ডাউন। ডাউন আগে আইদার অথবা ইদার পরে ফেলি, এটা উচ্চারণ আইদার অথবা ইদার দুইটি হয়। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন পড়ছিলাম, ইচ, এভরি, আইদার। ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে কি বলেন তো, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। আর প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে ভার্ব শোনা কই বলেন তো। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে এই যে উইল বি, ভার্ব হচ্ছে উইল বি। আচ্ছা আমরা বলছিলাম রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। হ্যাঁ, রিয়েল সাবজেক্ট কোনটা বলেন তো, প্রেপোজিশনের পূর্বেরটা না পরেরটা, তার মানে পূর্বেরটা হবে, তাহলে এটা বাদ, বাকি থাকলো কি এটা। প্রোনাউন কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে না, পারে। দ্যাট ইজ আইদারটা কি বলেন তো, প্রোনাউন। দ্যাট ইজ আইদারটা কি বলেন তো, প্রোনাউন। নেক্সট চলেন আমরা আরেকটা আলোচনা করি। এনাফ, খুব মনোযোগ দিয়ে দেখেন। এনাফ, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফিস না অফার, OFFER, অফার। হি ওয়াজ ওয়াইজ এনাফ, সে যথেষ্ট জ্ঞানী, টু অ্যাকসেপ্ট দ্য অফার। মনে করেন ওই যে আপনাদের মাঝে মাঝে অফার দিই না আমি,
ঠিক আছে, 1020 টাকা, 1520 টাকার কোর্স দেই না? এই যে আপনারা লুফে নিছেন ম্যাক্সিমে, আর এই বেচার অনেকই আছে। কত হচ্ছে? 1350 টাকা। আর এখন যারা হচ্ছে 2000 টাকা দিয়ে পড়তে হচ্ছে, বুঝলেন না? এরকম অফার আপনার মানে যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনি কি অবশ্যই অফার নেবেন, টাকা পয়সা বেশি না থাকলে। তো হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট, এই একটু বলেন তো, আমি আনসার বলবো না। আচ্ছা, এই এনাফ শব্দটা দ্বারা হি কে মডিফাই করলো, ওয়াজ কে মডিফাই করলো, নাকি ওয়াইজ এই শব্দটাকে মডিফাই করলো, এটা একটু বলেন তো আমাকে। আমি আনসার পরে বলছি, দ্রুত। কাকে মডিফাই করছে একটু বলেন তো দ্রুত। ওয়াইজ কে মডিফাই করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো আপনারা বুঝে গেছেন, ওয়াইজ কে মডিফাই করছে। তো ওয়াইজ শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। অ্যাজেটিভ কে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। সুতরাং এখানে এনাফ শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। সুতরাং এখানে এনাফ শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। নেক্সট। আচ্ছা, এরপরে ফিউ পড়বো। হ্যাঁ, ফিউ। ফিউ দেখেন, ফিউ নো হোয়ার হি ইজ, কোনো আলোচনা নেই। নোটা কি বলেন তো ভাই? ভার্ব না? তো ভার্বের সাবজেক্ট হিসেবে ফিউ বসছে, এখন ফিউটা কোন প্রনাউন মনে আছে? ইনডিফিনিট প্রনাউন। অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝালে সেটা কি? ইনডিফিনিট প্রনাউন। তো সাবজেক্ট হিসেবে প্রনাউন বসতে পারে না? পারে। সুতরাং এটা কি বলেন তো? প্রনাউন। 32 নাম্বার কোশ্চেন, করিম হেডেড দ্য বল। দেখেন, করিমটা কি বলেন তো? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। সুতরাং হেডেডটা কি বলেন তো? ভার্ব। মানে ওই যে মাথা দিয়ে বল ঠেকায় দেয় না, মাথা দিয়ে, এটা হচ্ছে হেডেড। সাবজেক্ট করিমের সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। এই জন্য হেডের শব্দটা কি বলেন তো? ভার্ব। নিয়ার আমি কিছু কিছু রাখছি ওইখানে, আমার মনে আছে। একটা হচ্ছে ডাউন রাখছি, নিয়ারটাও রাখবো। কেমন? যেগুলো ছোট ছোট এগুলো জাস্ট একটু পড়ে ফেলছি আমরা। মানে আজকে তো চাইলে আমরা শেষ করতে পারবো না, আমাদের শেষ করার দরকারও নেই। আমরা যতটুকু পারবো, যতটুকু বুঝবো এতটুকু। দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। 29 নাম্বার, নিডস। নিডস এর আলোচনায় দেখেন, মাই নিডস আর ভেরি ফিউ। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে আর হচ্ছে কি বলেন তো ভাই? ভার্ব। তা এই টোটালটা কি? নাউন ফ্রেজ। এবার দেখেন, মাইটা পসেসিভ, পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। নাউন কোথায়? এটা হচ্ছে নাউন। নাউন কোথায় বলেন তো? এটা হচ্ছে কি বলেন তো? নাউন। ওকে, আর অনলিটাও থাকলো, রাউন্ডটাও থাকলো, স্টিলটাও থাকলো, দাটাও থাকলো। দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। ওই যে একটা এক্সাম্পল বলছিলাম না, মনে আছে? একটা এক্সাম্পল বলছিলাম যে আর্টিকেল যখন সেন্টেন্সে বসে তখন সেটা অ্যাজেটিভ হয়, তার প্রমাণ দিচ্ছে এটা। তখন প্রমাণ দিচ্ছে, আই ওয়াটার দ্য গার্ডেন, হিয়ার দা ইজ। দেখেন, এবার মেরে দিছে না? আই ওয়াটার দ্য গার্ডেন, এই যে গার্ডেনটা কি বলেন তো? নাউন। এই দাটা কি? অ্যাজেটিভ। এবার আপনি বলেন যে আপনি অ্যাজেটিভ দেখাবো না, আমি আর্টিকেল দেখাবো। আর্টিকেল তো পার্টস অফ স্পিচের নাম না। বলছে এখানে বলছে এখানে বলছে এখানে দাটা আসলে কি? কোন পার্টস অফ স্পিচ? অ্যাজেটিভ। সুতরাং আনসার কোনটা বলেন তো? অ্যাজেটিভ। ওকে, আচ্ছা, হোয়াইল শব্দের সেন্টেন্সটা নেই, হোয়াইল শব্দটাও আমরা দেখবো না, এটা আমরা দেখবো। রং শব্দটা দেখবো, 49 নাম্বার কোশ্চেন। নাম্বার কত? 49। এবার আমি এতক্ষণ আলোচনা করছি তো, এবার আমি আপনাদের দিয়ে করাবো। 49 নাম্বার কোশ্চেনের রং শব্দটা কি বলেন তো? দ্রুত বলেন। 49, রং শব্দটা কি? দ্রুত। আমি হাজার জনম চাই না বিধি, একটাই জনম চাই, ভালোবাসার স্বর্গ সুধা যেন সে জনমে পাই, ভালোবাসার স্বর্গ সুধা যেন সে জনমে পাই।
একজন বলছেন অ্যাডভার্ব, কি শিখলাম তাহলে এতক্ষণে? এক থেকে 10 লেকচার শিট থেকে কত পাবো? আচ্ছা, এটা ভালো কোশ্চেন বলছে। আচ্ছা, 1 থেকে 10 নাম্বার লেকচার শিট পর্যন্ত চলেন হিসাব দিই। না দিলে বলবেন যে কমেন্টের উত্তর পড়ে না, যদিও এটা অপ্রাসঙ্গিক কমেন্ট, এবং এটা কেমন কমেন্ট আমি জানি না। প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য বলছি, প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য। নাউন এবং নাউন থেকে একটা অথবা দুইটা প্রশ্ন, প্রোনাউন থেকে একটা থাকতেও পারে, নাও থাকতে পারে, একটা থাকবে অথবা থাকবে না। 3 নাম্বার লেকচার শিট কি ছিল রে ভাই? আচ্ছা হ্যাঁ, 3 নাম্বার। 4 নাম্বার পজিশন অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটা অথবা দুইটা থাকবেই। 5 নাম্বার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা অথবা দুইটা প্রশ্ন থাকবেই, বেশিও থাকতে পারে। 6 নাম্বার নাম্বার এবং জেন্ডার থেকে দুইটা অথবা একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এবং 9 নাম্বার একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে। 10 নাম্বার একটা অথবা দুইটা প্রশ্ন থাকবে, কারণ 10 নাম্বার নতুন কিছু না, 10 নাম্বার আগের গুলো। এবার হিসাব করে দেখেন, প্রাইমারিতে এখান থেকে 8 থেকে 10টা প্রশ্ন পেতে পারেন। প্রাইমারিতে এই 1 থেকে 10টা লেকচার শিটে প্রাইমারিতে 8 থেকে 1 নাম্বার লেকচার শিট বাদ 2 নাম্বার লেকচার শিট থেকে 10 নাম্বার লেকচার শিটতে প্রাইমারি থেকে এখানে 8 থেকে 10টা মার্ক পাবেন। আর বিসিএস এ এখান থেকে আর একটু কম, 6 থেকে 7টা মার্ক পাবেন। বুঝতে পারলাম? বলেন ঠিক আছে কিনা? কিরকম একটা অপ্রাসঙ্গিক কথা না, চলে গেল। তারপরে অনেকের জানা হয়ে গেল যে মানে কোনটা কি পাবেন। এইগুলো যদিও আমি একাধিকবার কথা বলেছি, একাধিকবার আলোচনা করেছি। ওকে, এবার চলেন দেখার চেষ্টা করি। 49 নাম্বার দেখেন, নতুন কিছুই না, পুরাতন জিনিস। এই যে নোটা কি শোনা, ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি নাউন হয়। আচ্ছা, এবার 50 নাম্বার, খুব মনোযোগ দিয়ে দেখেন। পাথটা কি নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবার প্রশ্ন হচ্ছে রংটা কি? সাধারণত রং শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এবার বলেন, যদি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব। যদি অ্যাকশন ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় তখন সেটা কি হয়? অ্যাডভার্ব। আমি আসলে বোঝাতে পারলাম। চলেন আর একটা কোশ্চেন করবো। একটা থাকুক, আর তো নেই। কত বাজে ভাই? 10টা 19। আজকে যাবো, আজকে যাব। আর যদি আমি 25 মিনিট কথা বলি, 25 থেকে 30 মিনিট কথা বলি, তাহলে হয়তো ক্লাস শেষ হয়ে যাবে। 25 মিনিট বা 30 মিনিট, হাইস্ট 25 মিনিট। আর যদি মনে হয় যে না আগামীকাল নিব, তাহলে আপনার আগামীকাল আবার 25 থেকে 30 মিনিটের জন্য বা 40 মিনিটের জন্য একটা ক্লাস নিতে হবে। একটু বলেন তো, আপনারা যেটা বলবেন সেটাই। এমনিতেই তো মানে 2400-এর ভিতরে ক্লাস করতেছেন 200, কিন্তু আপনাদের যেটা বলবেন সেটাই, আপনারা যেটা বলবেন সেটাই করা হবে। অ্যাকশন ভার্ব কি? ওটা অ্যাকশন ভার্ব করার জন্য তাহলে ওই যে ভার্বের অধ্যায় পড়বেন। আল্লাহ হাফেজ। একজন বলছেন চলে যান, কেমন কমেন্ট রে ভাই? চলে যান, এটা কেমন কমেন্ট? আচ্ছা, অনেকেই বলছে আগামীকালের জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু এই যে নতুন না, দেখেন আমি শেষ করে দিব, আজকে আর যাবো না। কালকে হয়তো নতুন কিছু পড়াবো, এটার সাথে নতুন কিছু হয়তো পাবো। দেখেন আমি আপনাকে বলি, নতুন কিছু না, একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিয়ে শেষ করবো। এটা পড়াচ্ছি না আমি, তার সামনে একটু বলছি আর কি। বলছে হোয়াই শব্দটা কোথায়? কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইনস দ্য ওয়ার্ড হোয়াই এজ রিলেটিভ অ্যাডভার্ব। খুব মনোযোগ দিয়ে দেখেন, বলছে রিলেটিভ অ্যাডভার্ব, খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, দেন আই ডোন্ট নো দ্য হোয়াই।
আই ডোন্ট নো দা হয়, এই যে আর্টিকেল আছে না, আর্টিকেলের পর হয় থাকলে কি এখানে নাউন। এবার দেখেন হোয়াই ডিড হি কেম হিয়ার, হোয়াইটা সেন্টেন্সের শুরু তো আছে প্রোনাউন। আচ্ছা এবার দেখেন আই ডোন্ট নো দা রিজন হোয়াই, আমরা বলছিলাম সেন্টেন্সের মাঝখানে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই চারটা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে এবং এদের পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকেও তারপরও এদের নাম রিলেটিভ অ্যাডভার্ব। যদি সেন্টেন্সের মাঝখানে থাকে এবং নাউন বা যদি প্রোনাউন না থাকে তখনও এদের নাম রিলেটিভ অ্যাডভার্ব অথবা কনজাংশন অথবা ক্লজ মার্কার অথবা লিঙ্কার। কিন্তু যদি নাউন বা প্রোনাউন থাকে তখন রিলেটিভ প্রোনাউন বলা যাবে না। আমরা বলছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে টোটাল 10টা, 10টার ভিতরে 6টার পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউন হবে, আর 4টার পূর্বে নাউন বা প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউন হবে না, ওরা রিলেটিভ অ্যাডভার্ব হবে। কোনটা? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। এবার বলেন এটা কি আমি নতুন কথা বলছি? আগের কথা বলাই বলছি, কিন্তু তারপরও আজকের মতো শেষ করলাম। প্যাড কি স্যার? প্যাডের জন্য এটা প্যাড না, পিএডি, প্যাড প্লাস পিএভিসি, এটা ই পড়বেন, এটা পজিশন অফ পার্টস অফ স্পিচের প্রথম ক্লাসে পাবেন। পজিশন অফ লেকচার শিট 4 ক্লাস 1, লেকচার শিট 4 ক্লাস 1, ওইখানে বিস্তারিত দেখবেন, 1 ঘন্টার ক্লাস আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ।